আজ 15ই জানুয়ারি বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। দিলীপ কি থাকবে মোদির মঞ্চে? বিরোধী শিবিরের আপত্তিতে চর্চা শুরু দলে। ভিতরে অনেক ছবি তুললাম, অটোগ্রাফ দিলাম, কিছু কাগজে সই করলাম। হাজিরা দিয়ে শুনানির অভিজ্ঞতা জানালেন দেব। প্রতীকের বাড়ি থেকে ইডি কিছুই বাজেয়াপ্ত করেনি, যা নিয়েছেন তা মমতাই। হাইকোর্টে ইডি 72 ঘন্টার আলটিমেটাম শেষ। এবার মমতার বিরুদ্ধে মানহানির মামলার পথে শুভেন্দু। কোনো শুনানি হবে না বলেই বিডিও অফিস ভাঙচুর করলেন টিএমসি বিধায়ক। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। অমিত শাহের সাম্প্রতিক বার্তা ও বৈঠকের পর বঙ্গ বিজেপিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচিতে ব্রত থাকলেও অমিত শাহ তাকে পুরো দমে মাঠে নামার নির্দেশ দিয়েছেন, যাতে 2026-এর বিধানসভা নির্বাচনে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বাড়ানো যায়। এই আবহে আগামী 17 ও 18 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফর রয়েছে মালদা ও সিঙ্গুরে। এই সভায় দিলীপ ঘোষকে মঞ্চে রাখা হবে কিনা তা নিয়ে গেরুয়া শিবিরের জোর চর্চা চলছে। দলের আদি শিবির ও দিলীপ অনুগামীরা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের সঙ্গে তাকে মঞ্চে দেখতে চান, যাতে পুরনো কর্মীদের মনোবল বাড়ে। যদিও দিলীপ বিরোধী অংশের আপত্তি রয়েছে, তবুও কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব, সুনীল বানশাল সহ অনেকে তাকে পুরোপুরি কাজে লাগাতে চান। বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সিদ্ধান্তের উপর নির্ভর করলেও খবর অনুযায়ী দিলীপের মঞ্চে উপস্থিত থাকার সম্ভাবনা অনেক বেশি। দিলীপ ঘোষকে কি মোদির মঞ্চে দেখা যাবে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। ভিতরে অনেক ছবি তুললাম, অটোগ্রাফ দিলাম, কিছু কাগজে সই করলাম। হাজিরা দিয়ে শুনানির অভিজ্ঞতা জানালেন দেব। যাদবপুরের কাটচুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে বুধবার এসআইআর শুনানিতে হাজিরা দেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। 3 বারের সাংসদ দেবকে নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ার পর এই হাজিরা নিয়ে রাজ্যের শাসক দলের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। শুনানি শেষে হাসি মুখে বেরিয়ে দেব জানান, তাকে কোনো ভোগান্তি পোহাতে হয়নি। পাসপোর্ট সহ প্রয়োজনীয় নথি নিয়ে গিয়েছিলেন। প্রক্রিয়া সহজেই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ভুল কার তা জানেন না, দোষারোপ করছেন না কাউকে। তবে তার প্রধান চিন্তা সাধারণ ভোটারদের নিয়ে, বিশেষ করে প্রবীণ নাগরিকদের। অনেক বয়স্ক মানুষ আধ ঘন্টার বেশি লাইনে দাঁড়াতে পারছেন না, ঠান্ডার মধ্যে হয়রানি হতে হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে করজোড়ে আবেদন জানান তিনি, প্রবীণ ও অসুস্থদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হোক, যাতে কোনো নাগরিকের ভোটাধিকার হরণ না হয়। দেব আরো বলেন, এসআইআর যদি দরকার হয় তাহলে 1 বছর আগে কেন শুরু হলো না? নির্বাচনের কয়েক মাস আগে কেন এই প্রক্রিয়া? রাজনীতি চলবে, কিন্তু ভোটারদের সুবিধা নিশ্চিত করা উচিত। শুনানিতে তিনি ছবি তুলেছেন, অটোগ্রাফ দিয়েছেন এবং হালকা মেজাজে প্রক্রিয়া শেষ করেছেন। এর মাধ্যমে তিনি নেতাদের বাক সংযমেরও পরামর্শ দেন, যাতে রাজ্যের ভাবমূর্তি খারাপ না হয়। মকর সংক্রান্তিতে চাল গুড় বিতরণ। ঝাড়গ্রামে 1,500 লোধা শবরকে নিয়ে মধ্যাহ্ন ভোজে শুভেন্দু। মকর সংক্রান্তির দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনীতির পাশাপাশি জনসংযোগে ব্যস্ত ছিলেন। নন্দীগ্রামে তিনি নিজে না গিয়ে ভাইপো দেবদীপকে পাঠান, যিনি সেখানে খিচুড়ি ভোগ ও প্রসাদ বিতরণ করেন। এই ঘটনা রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে। এরপর শুভেন্দু ঝাড়গ্রামের মানিকপাড়ায় লোধা শবর সম্প্রদায়ের মধ্যে শীতের কম্বল, গোবিন্দভোগ চাল ও গুড় বিতরণ করেন। প্রায় 1,500 লোধা শবরকে নিয়ে এক শবর পরিবারের বাড়িতে মধ্যাহ্ন ভোজও সারেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা জঙ্গলমহলে এই উপস্থিতিকে গুরুত্বপূর্ণ জনসংযোগ হিসেবে দেখছেন। লোধা শবরদের প্রতি এই ধরনের সহায়তা শুভেন্দুর কাছে নতুন নয়। কোভিড কালেও মন্ত্রী থাকাকালীন তিনি নিয়মিত ত্রাণ পাঠাতেন। বিরোধী দলে থাকলেও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। একই দিনে কলকাতা হাইকোর্টে নবান্ন অভিযান মামলার আইনি ধাক্কা খান তিনি। আদালত নবান্নের সামনে ধর্নায় অনুমতি দেয়নি। বিকল্প হিসেবে নবান্ন বাসস্ট্যান্ড বা মন্দির তলার কথা বলেছে। শুভেন্দু জানান, বাসস্ট্যান্ডে ধর্নার কোনো প্রশ্নই ওঠে না এবং পরের শুনানিতে তাদের অবস্থান স্পষ্ট করা হবে। তিনি কটাক্ষ করে বলেন, আমরা তো নবান্নের ভিতরে গিয়ে বসতাম না। আমার জীবনের প্রথম দেখা ছবি গুরু দক্ষিণা, বললেন অভিষেক। জড়িয়ে ধরলেন রঞ্জিত মল্লিক। বুধবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে যান। প্রায় 2 ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি। সঙ্গে ছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বেরিয়ে এসে অভিষেক সাংবাদিকদের জানান, তিনি রাজনৈতিক কথা বলতে যাননি। ছোটবেলার স্মৃতি হিসেবে গুরু দক্ষিণা সিনেমার কথা উল্লেখ করে বলেন, রঞ্জিত মল্লিকের অধিকাংশ ছবি তার জন্মের আগে মুক্তি পেয়েছে। তবে তিনি জানান, কেন্দ্রীয় বঞ্চনা ও টাকা আটকে রাখার বিষয়ে এবং গত 15 বছরে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে রঞ্জিত মল্লিককে অবহিত করেছেন। এই সময় তিনি মমতা সরকারের উন্নয়নের পাঁচালী তুলে দেন। বেরোনোর সময় রঞ্জিত মল্লিক অভিষেককে জড়িয়ে ধরে বলেন, ওকে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, এটুকুই বলবো। খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। আইপ্যাক কাণ্ডে কলকাতা হাইকোর্টে তৃণমূলে দায়ের করা মামলা টিকল না, খারিজ হয়ে গেল। ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু অন রেকর্ড জানান,
প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের ফ্ল্যাট ও সল্টলেকের অফিস থেকে ইডি কোনো কাগজপত্র বা ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করেনি। যা বাজেয়াপ্ত হয়েছে তা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব কথা শোনার পর তৃণমূলের আইনজীবী মানেকা গুরুস্বামী আশ্বস্ত হন। তিনি আগেই বলেছিলেন, ইডি যদি অন রেকর্ডে জানায় কোনো নথি নেয়নি তাহলে পিটিশন ডিসপোজ করা যাবে। বিচারপতি শুভ্রা ঘোষ এই জমা রেকর্ড করে টিএমসির আবেদন খারিজ করেন, বলেন কিছু বাকি নেই বিবেচনার। ইডির তরফে একই মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে, যা বিবেচনাধীন। তাই হাইকোর্টে ইডির আবেদন মুলতবি রাখা হয়। সুপ্রিম কোর্টে শুনানির জন্য অপেক্ষা করতে বলা হয়। ইডি যুক্তি দেন, একই বিষয় সুপ্রিম কোর্টে চলছে, তাই হাইকোর্ট অপেক্ষা করুক, যদি ফেরত পাঠায় তবেই শুনানি। প্রসঙ্গত, 8ই জানুয়ারি ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান। ডিজি রাজীব কুমার ও কমিশনার মনোজ ভার্মা সহ। তিনি একটি সবুজ ফাইল হাতে নিয়ে বেরোন। টিএমসির দাবি, এতে দলের গোপনীয় রাজনৈতিক ডেটা রয়েছে, যার সুরক্ষা চেয়েছিল। ইডি বলে, টিএমসির পিটিশন গ্রহণযোগ্য নয়, কারণ বাজেয়াপ্ত তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। প্রতীক জৈন কেন পিটিশন করেননি? এখন মামলার এপিসেন্টার দিল্লির সুপ্রিম কোর্ট, যেখানে 15ই জানুয়ারি শুনানি হবে। 72 ঘন্টার আলটিমেটাম শেষ। এবার মমতার বিরুদ্ধে মানহানির মামলার পথে শুভেন্দু। কয়লা কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগের জবাবে আইনি পথে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 8 ও 9 জানুয়ারি 2026-এ জনসভায় মমতা দাবি করেন, কয়লা চুরির টাকা শুভেন্দুর মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে পৌঁছেছে এবং এর তথ্য প্রমাণ তার কাছে রয়েছে। এই প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী মমতাকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ পাঠান। অভিযোগের সপক্ষে প্রমাণ দাবি করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রমাণ না দিলে দেওয়ানি ও ফৌজদারি মানহানি মামলা করার হুঁশিয়ারি দেন। ফেসবুক পোস্টে তিনি জানান, নোটিশের সময়সীমা পেরিয়ে গেছে, মমতা কোনো জবাব দেননি, যা তার অভিযোগের ভিত্তিহীনতা প্রমাণ করে। শুভেন্দু দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মস্তিষ্কপ্রসূত। মুখ্যমন্ত্রীর আচরণই তার শিকার হয়েছে। তিনি স্পষ্ট বার্তা দেন, এবার আদালতে দেখা হবে। এতে রাজ্য রাজনীতির নতুন আইনি রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত মিলছে। তৃণমূল বা মমতার তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। রাজনৈতিক মহল মনে করছে, এই বাকযুদ্ধ আদালতের মঞ্চে করাতে পারে। কোনো শুনানি হবে না বলেই বিডিও অফিস ভাঙচুর করলেন টিএমসির বিধায়ক। মুর্শিদাবাদের ফারাক্কায় তুমুল অশান্তি। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে সরকারি বিডিও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসআইআর মানছি না, মানব না স্লোগান তুলে প্রথমে অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিধায়ক। পরে তার দলবল অফিসের ভিতরে ঢুকে ভাঙচুর করে বলে অভিযোগ। শাসক দলের বিধায়কের নেতৃত্বে সরকারি অফিস ভাঙচুর ঘিরে তুমুল বিতর্ক। বুধবার কয়েকজন তৃণমূল কর্মী নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান মনিরুল। পরে অফিসে ঢুকে সাধারণ মানুষজনকে বেরিয়ে যেতে বলেন। তারপর লাথি মেরে চেয়ার টেবিল উল্টে দেন, চিৎকার করে বলেন, কোনো শুনানি হবে না। ঘটনার পর মনিরুল বলেন, হিন্দু ভাইরা আমায় বলছে, রামের নাম শুনলেই বলছে আপনার কিছু লাগবে না, আর রহিমের নাম শুনলেই তখন 14 গোষ্ঠীর খতিয়ান চায়। এই দ্বিচারিতা চলবে না। আমরা সকলেই এই দেশকে স্বাধীন করেছি। সমালোচকরা বলছেন, তৃণমূলের মনিরুল হোক বা আমিরুল, এরা সকলেই ধ্বংসের রাজনীতি করতে এসেছেন। ভারত আলাদা করতে চাইছে। এর নেতৃত্বে বিডিও অফিস ভাঙচুর হবে, সেটা তো স্বাভাবিক। আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিল যখন বিডিও অফিস ভাঙচুর হয়? এসআইআর এর জুজু দেখছে বিজেপি। শ্রমিকের পর কমিশনকে বিধে দিলীপ বললেন, আরো সময় চাই। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার দুর্গাপুরে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গে চলমান এসআইআর এর সময় বাড়ানো উচিত। তিনি বলেন, নির্বাচন কমিশন 15ই জানুয়ারি পর্যন্ত ফর্ম 7 জমা দেওয়ার সময় দিয়েছে, কিন্তু এখনো বহু বিতর্কিত নাম রয়েছে যাদের নথি নেই। অভিযোগ না নিলে বা না দেওয়ার সুযোগ না দিলে এসআইআর এর কি অর্থ? জোর করে নাম ঢোকানো হচ্ছে। রাজ্য সরকারের আধিকারিকরা কমিশনের নির্দেশ মানছেন না, তাই যতক্ষণ না সব অভিযোগ পড়ছে ততক্ষণ এসআইআর চলুক, এমন সওয়াল করেন তিনি। বিএলওদের ভয়হীনভাবে কাজ করার পরামর্শও দেন। এর আগে মঙ্গলবার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এসআইআরকে অর্থহীন বলে অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পশ্চিমবঙ্গে এসে প্রক্রিয়া স্বচ্ছ করার আহ্বান জানান। দিলীপের এই মন্তব্য তারপর তাৎপর্যপূর্ণ। অন্যদিকে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এক হাত নেন দিলীপ। বলেন, পুলিশ কাজ করলে তৃণমূলের কেউ বাইরে থাকবে না, সবাই জেলে যাবে। মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে পালিয়েছেন, ইডির কাজ থেকে ছিনতাই করেছেন, ডাকাতি কেস হওয়া উচিত। আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে হুমায়ুন কবিরের মন্তব্যের পাল্টা জবাবে বলেন, তৃণমূলের সঙ্গে জোট করবে, পরিবর্তন চাইছে বাংলার মানুষ। এদিন তিনি জয়দেব কেন্দুলির মকর মেলায় যোগ দেন, বিজেপির স্বাগত গেট উদ্বোধন করেন। হাতে কাঁসর ঘণ্টা, ইমনকে সঙ্গে নিয়ে কালীঘাটে বগলা মায়ের মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী। মকর সংক্রান্তির দিনে কালীঘাটে বগলা মায়ের নবনির্মিত মন্দির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার বিকেলে তিনি মন্দির চত্বরে পৌঁছন। তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। পুজোর আয়োজন করা হয়েছিল। পুজো চলাকালীন মুখ্যমন্ত্রীর হাতে কাঁসর ঘণ্টা নিয়ে বাজান। মন্দির প্রাঙ্গণে কিছু সময় বসেন তিনি। এদিন মকর সংক্রান্তি উপলক্ষে বাংলার মানুষকে শুভেচ্ছা জানান মমতা। রাজ্য জুড়ে উৎসবের মেজাজ, গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর স্নান। এছাড়াও বীরভূমের জয়দেব মেলা ও টুসু পরব চলছে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মমতা। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের কথাও জানান। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা থাকলেও সামান্য পিছিয়ে 16ই জানুয়ারি শিলান্যাস করবেন। দীঘার জগন্নাথ মন্দিরের পর দুর্গা অঙ্গনের কাজ 2 বছরের মধ্যে শেষ হবে। চলতি সপ্তাহে 2 দিনের উত্তরবঙ্গ সফরে যাবেন মমতা। 16ই জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস, 17ই জানুয়ারি জলপাইগুড়িতে রয়েছে কর্মসূচি। গত অক্টোবরের প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গে একাধিকবার গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান তিনি। দার্জিলিংয়ে মহাকাল মন্দিরের পুজো দিয়ে শিলিগুড়িতে বাংলার সবথেকে বড় মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেন তিনি। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটার ছাঁটাইয়ের চক্রান্ত বন্ধ হোক, কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল। বুধবার লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে বৈধ ভোটারদের নাম কাটার চক্রান্ত বন্ধের দাবিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের প্রতিনিধি দল। দলে ছিলেন মানস ভূঁইয়া, শশী পাঁজা, সায়নী ঘোষ, সমীর চক্রবর্তী ও পার্থ ভৌমিক। তাদের প্রশ্ন, শুধু বাংলাতেই কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি? বৈঠক শেষে পার্থ ভৌমিক জানান, বাঁকুড়ায় একটি গাড়ি থেকে আগেই পূরণ করা বিপুল সংখ্যক এসআইআর এর ফর্ম 7 উদ্ধার হয়েছে। 2 জন ধরা পড়েছে ও এফআইআর হয়েছে। তবু কমিশনের নীরবতা উদ্বেগজনক। তৃণমূলের অভিযোগ, কমিশনের নিয়ম অনুযায়ী একজন BLA2 সর্বাধিক 10টি ফর্ম 7 জমা দিতে পারেন, অথচ আইন বহির্ভূতভাবে একসঙ্গে বহু ফর্ম জমা দেওয়ার চেষ্টা হয়েছে। তৃণমূলের দাবি, 58 লক্ষ নাম বাদ দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পরে এখন 1,36,00,000 মানুষকে নোটিশ দিয়ে অন্য পথে ভোটার তালিকা ছাঁটাইয়ের চেষ্টা চলছে। কমিশনের কাছে 4 দফা দাবি জানানো হয়। ফর্ম 7 সংক্রান্ত নিয়ম স্পষ্ট করা, রসিদ না দেওয়ার ব্যাখ্যা, মাইক্রো অবজারভারদের অনৈতিক চাপের তদন্ত এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি বন্ধ। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, একাধিক জেলায় একই কায়দায় নাম কাটার চেষ্টা চলছে। বিশেষ করে মহিলাদের টার্গেট করা হচ্ছে। তৃণমূল নিরপেক্ষ তদন্ত ও কমিশনের উপযুক্ত পদক্ষেপ দাবি করেছে। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলায় শুভেন্দুকে নোটিশ পাঠালো পুলিশ। চাঁচলে নতুন রাজনৈতিক তরজা। চাঁচলে সভামঞ্চ থেকে করা বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠিয়েছে চাঁচল থানার পুলিশ। প্রাক্তন পুলিশ কর্তা ও তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করার অভিযোগে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশি নোটিশ ধরানো হয়। গত 2 জানুয়ারি চাঁচলে এক রাজনৈতিক সভায় শুভেন্দু অধিকারী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন এবং ভুয়ো ভোট, ডাকাতি ও দুর্নীতির অভিযোগ তোলেন। এরপরই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের তরফে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়। নোটিশ পাওয়ার পরে প্রসূন সাংবাদিক বৈঠকে শুভেন্দুর বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেন। তার দাবি, একজন কনস্টেবল এর ঘটনায় শুভেন্দু অধিকারীর ভূমিকা ছিল এবং সেই মামলা এতদিন চাপা ছিল। এবার ফাইল খুলবে এবং মৃত কনস্টেবলের স্ত্রী 164 ধারায় জবানবন্দি দেবেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শুভেন্দু যেখানে যান সেখানেই সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান ও প্ররোচনামূলক মন্তব্য করেন। অন্যদিকে বিজেপি গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে, রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক মন্তব্যের জন্য পুলিশি পদক্ষেপের প্রয়োজন নেই। ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ও জল্পনা শুরু হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।